আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা সবাই শিখছি ইংলিশ গ্রামার। আমরা এর আগের দুটো ক্লাসে ভার্বালস সম্পর্কে বিস্তারিত জেনেছি। আমরা জেনেছি ইনফিনিটিভস এবং জেরান্ড কি, এবং আমরা জেনেছি যে তারা কোথায় কোথায় ব্যবহৃত হয়। আজকের ক্লাসটাতে আমরা লাস্ট এক ধরনের ভার্বাল নিয়ে জানবো, সেটা হচ্ছে পার্টিসিপলস। চলো তাহলে পার্টিসিপলস নিয়ে আলোচনাটা শুরু করি। এবং পার্টিসিপলটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইংলিশ গ্রামারের ক্ষেত্রে। আই ক্যান নট এক্সপ্রেস এই ভার্বাল তিনটা জানা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটা তুমি দেখবে কি একদম ক্লাস 6 থেকে শুরু করে অ্যাডমিশন দিচ্ছ, পরবর্তীতে কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, সব ক্ষেত্রে কাজে লাগবে। তাই ভার্বালগুলো খুব ভালো করে শিখে নিও। ওকে, চলো আমরা তাহলে শুরু করি পার্টিসিপল নিয়ে পড়াশোনা। সো ভার্বের যেই ফর্মটা একই সাথে অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে তাকে আমরা পার্টিসিপল বলি। তাহলে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কারা কাজ করবে? পার্টিসিপল। যেমন ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু বয়লিং ওয়াটার, তোমার হাত বয়লিং ওয়াটার বা ফুটন্ত পানিতে দিও না। এই বাক্যে বয়লিং একই সাথে পানি কি করছে এবং পানির অবস্থা দুটি জিনিসই নির্দেশ করছে, তাই এখানে বয়লিং হচ্ছে একটা পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে বয়লিং একটা পার্টিসিপল, কারণ এটা পানির অবস্থা অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং পানি কি করছে অর্থাৎ ভার্ব, দুটোর কাজে একসাথে করে, তাই এটা হচ্ছে একটা পার্টিসিপল। সো পার্টিসিপল তিন প্রকারের হয়। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, তারপর পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এবং এই তিনটা পার্টিসিপলই খুবই ইম্পর্টেন্ট, সো খুব মনোযোগ দিয়ে আজকে ক্লাসটা করতে হবে। সো চলো আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে দেখি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যে শব্দ একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তাকেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে যুক্ত হয়ে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব আর অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল হবে। যেমন I saw a boy playing football, আমি একটা ছেলেকে ফুটবল খেলতে দেখলাম। Don't get down from a running train, একটা রানিং ট্রেন মানে হচ্ছে চলন্ত ট্রেন থেকে নেমো না। তাহলে এখানে দেখো প্লেইং এবং রানিং এই দুটোতেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং হয়ে এখানে ফুটবলটার অবস্থা বলছে, ছেলেটার অবস্থা বলছে বয় প্লেইং ফুটবল, অর্থাৎ ছেলেটার অবস্থা বলছে এবং ট্রেনটার অবস্থা বলছে ট্রেনটা রানিং। তাহলে এখানে দুটোই হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপল, এবং এই প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা কাজটি চলছে এটা বোঝাচ্ছে, ছেলেটা খেলছে, ট্রেনটা চলছে, এরকম চলমান একটা অবস্থা কাজের বুঝিয়ে থাকে। সো আমরা প্রেজেন্ট পার্টিসিপলের কিছু ব্যবহার দেখব। সো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতন কাজ করে, এই কারণে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের মতন অবজেক্ট গঠন করতে পারে। যেমন ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট আউট। তাহলে দেখো ক্লোজিং হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল, ডোরটা হচ্ছে অবজেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল অবজেক্ট গঠন করতে পারে। তারপর যদি আমরা খেয়াল করি ক্যান বি মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা একটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে পারি। সাইলেন্টলি ওপেনিং দ্য ডোর হি ওয়েন্ট অ্যাওয়ে, এখানে দেখো সাইলেন্টলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব আর ওপেনিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে আমরা যেহেতু বলছি যে এটা একটা ভার্বের মতন এবং অ্যাডজেক্টিভের মতন কাজ করে, তাই এটা একটা অ্যাডভার্ব দ্বারা মডিফাইড বা কোয়ালিফাইড হতে পারে। তারপর ক্যান কোয়ালিফাই আ নাউন ইকুইভ্যালেন্ট লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের মতো একটা নাউন ইকুইভ্যালেন্ট হিসেবেও কোয়ালিফাই করতে পারে বা নাউন ইকুইভ্যালেন্টকে কোয়ালিফাই করতে পারে। যেমন আ বার্কিং ডগ সেলডম বাইটস, তাহলে এই বার্কিংটা ডগের আগে বসেছে, তাই না? ডগ একটা নাউন, আর নাউন ইকুইভ্যালেন্ট বলতে আমরা বুঝি যে নাউন কিংবা নাউনের মতন কাজ করে এমন। সো বার্কিং ডগ সেলডম বাইটস দিয়ে আমরা বলছি যে ডগ নাউনটাকে বার্কিংটা এখানে কোয়ালিফাই করছে, তাহলে বার্কিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এই বার্কিংটাই একটা প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপলের এই দুটো ব্যবহারও আমরা দেখলাম। তো আমি আশা করি তোমরা এই তিনটা ব্যবহারই বুঝতে পেরেছো। সো এখন আমরা অ্যাডজেক্টিভের মতো প্রেজেন্ট পার্টিসিপলের কম্প্যারিজনও করতে পারি। যেমন দ্য নিউ গেস্ট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার আই হ্যাভ এভার মেট, তাহলে এই যে ইন্টারেস্টিং শব্দটা, এই ইন্টারেস্টিং শব্দটাই হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। ক্যান বি মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব লাইক অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবেও একটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই হতে পারে। যেমন দ্য ফিল্ম ওয়াজ নট সো এন্টারটেইনিং, তাহলে এই সেন্টেন্সটাকে আমরা নট সো দিয়ে সেন্টেন্সটাতে এন্টারটেইনিংকে নট সো অ্যাডভার্বটা দিয়ে মডিফাই করছি, তাই এন্টারটেইনিংটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এর পরবর্তীতে চলো আমরা দেখি প্রেজেন্ট পার্টিসিপলের আরও কিছু ব্যবহার বা ইউজেস। এখন তো আমরা দেখলাম যে কি কি হিসেবে বসতে পারে, ইউজেসগুলো কি? অ্যাজ অ্যান অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে। যেমন দিস ইজ আ চার্মিং সিনারি, অর্থাৎ বৈশিষ্ট্যগত অ্যাডজেক্টিভ, এই সিনারিটা কেমন? চার্মিং, এটা আমরা বোঝাচ্ছি প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। তাহলে চার্মিংটা কি? প্রেজেন্ট পার্টিসিপল।
অ্যাজ আ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে দিস সিনারি ইজ চার্মিং, অর্থাৎ শেষের দিকে আমরা বলি। অর্থাৎ দেখো খেয়াল করে আমরা যখন অ্যাডজেক্টিভ পড়েছিলাম দুই ধরনের অ্যাডজেক্টিভ দেখেছিলাম, অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভটা হচ্ছে যখন আমার নাউনের আগে অ্যাডজেক্টিভটা বসে সেই হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ, যেমন চার্মিং সিনারি, সিনারি নাউন তার আগে চার্মিং বসেছে। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে যখন বি ভার্বের পরে বা নাউনের পরে আমরা অ্যাডজেক্টিভটা বসাই, যেমন দ্য সিনারি ইজ চার্মিং, তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। আবার আমরা ভার্ব টু হ্যাভ এর পরে যখন অবজেক্ট থাকে তারপরেও কিন্তু ব্যবহার করতে পারি কি প্রেজেন্ট পার্টিসিপল, যেমন উই হ্যাভ স্টুডেন্টস, তাহলে দেখো ভার্বের পরে হ্যাভ আছে, ভার্ব হ্যাভ আছে এবং তারপর অবজেক্ট আছে, উই হ্যাভ স্টুডেন্টস ওয়েটিং আউটসাইড দ্য ক্যাম্পাস, তাহলে এই ওয়েটিংটাই হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। তো যেটা বললাম হ্যাভ ভার্ব তারপর অবজেক্ট, তাহলে হ্যাভ অবজেক্ট তারপর প্রেজেন্ট পার্টিসিপল ওয়েটিং আউটসাইড দ্য ক্যাম্পাস। এখন চলো আমরা পরবর্তীতে আরো কিছু ব্যবহার দেখি। ইন প্লেস অফ রিলেটিভ প্রোনাউন্স, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন্সের জায়গাতে আমরা কি বসাতে পারি প্রেজেন্ট পার্টিসিপল, যেমন দ্য সানলাইট দ্যাট ফলস অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রাইন, অথবা আমরা বলতে পারি দ্য সানলাইট ফলিং অন দ্য পন্ড ক্যান হিট দ্য ব্রাইন। তাহলে এখানে দেখো দ্যাটের জায়গায় ফলটাকে ফলিং করে দিয়ে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করেছি এবং রিলেটিভ প্রোনাউনটাকে রিপ্লেস করে দিয়েছি। তাহলে দ্য সানলাইট ফলিং অন দ্য pond can heat the brine, এখানে ফলিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। As object plus present participle for verbs see, heat, feel, smell, listen to, notice, watch. Listen to, notice, watch, অর্থাৎ আমরা এখানে বলছি যে এখানে যে ভার্বগুলো আছে see, heat, feel, smell, listen, notice, watch, এই ভার্বগুলোর পরে আমরা অবজেক্টের সাথে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে পারি, যেমন I saw him writing, তাহলে দেখো I saw him writing মানে হচ্ছে আমি তাকে লিখতে দেখলাম, তাহলে এই হিমটা হচ্ছে আমার অবজেক্ট, তারপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং ব্যবহার করেছি। I heard her singing, তাহলে হারটা হচ্ছে অবজেক্ট, তারপর আমরা সিঙ্গিং প্রেজেন্ট পার্টিসিপলটা ব্যবহার করেছি। তারপর আছে কি ফিনিট ভার্বের সাথে সম্পর্কহীন ভাবে, যেমন দ্য ফিস্ট বিইং ওভার দ্য গেস্টস ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে এখানে এই বিইংটা কি করেছি আমরা, বিইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে এখানে কাজ করছে। তাহলে এখন আমরা দেখি পরবর্তীতে আরো কিভাবে আমরা ব্যবহার করতে পারি। সিন্স, অ্যাজ, বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব যুক্ত সাবঅর্ডিনেট ক্লজে প্রেজেন্ট পার্টিসিপলকে রূপান্তর করা যায়, যেমন I paid his fare as I knew that he was poor, এখানে আমি কি করেছি I paid his fare knowing that he was poor, তাহলে এখানে আমরা সিন্স অ্যাজ বিকজ না থাকলেও আমরা অর্থটা বোঝাচ্ছি তাই না, যে কারণ সে গরিব ছিল তাই আমি তার ভাড়াটা দিয়ে দিলাম, তাহলে I paid his fare knowing that, তাহলে দেখো knew that কে আমরা knowing করে দিয়েছি, knowing that he was poor। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কারণ অর্থ প্রকাশ করতে am, is আর was were এর পরিবর্তে সেন্টেন্সের শুরুতে being দ্বারা প্রেজেন্ট পার্টিসিপল প্রকাশ করা যায়, যেমন Della was slender, she mastered the art, তাহলে এখানে বলছি as, since or because Della was slender, she mastered the art, এটাকে আমরা am, is আর was were এর পরিবর্তে কি বলতে পারি being slender, Della mastered the art, তাহলে দেখো এই সেন্টেন্সটা দেখতে আরো সুন্দর হচ্ছে, আর এখানে beingটা আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি। সো এখন আমরা চলে আসি পাস্ট পার্টিসিপলসে, এটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। ভার্বের সাথে ডি, ইডি, টি, এন, ই, ইএন যুক্ত ভার্ব ফর্ম যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকেই আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। বেসিকলি একটা ভার্বের পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকেই আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি। সো আমরা একটু উদাহরণ দেখি। পাস্ট পার্টিসিপল দ্বারা অতীতে কাজটি সম্পন্ন হয়েছে এমন বোঝায়, যেমন দ্য কার মেড ইন জাপান ইজ রানিং ওয়েল, তাহলে জাপানে তৈরি গাড়িটি খুব ভালো কাজ করছে, তাহলে এখানে দেখো মেডটা হচ্ছে মেক ভার্বটির পাস্ট ফর্ম এবং একই সাথে এটা কারকে মডিফাই করছে, তাই এটা এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। পাস্ট পার্টিসিপলের ব্যবহারগুলো আমরা একটু দেখে নিই। অ্যাজ এন অ্যাডজেক্টিভ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে, যেমন আ ব্রোকেন চেয়ার, আ রিটেন স্টেটমেন্ট, ফলেন ট্রিজ, রটেন ফিশ, বয়েলড ওয়াটার, টর্ন শার্ট, র্যাগড ড্রেস, টায়ার্ড প্যাসেঞ্জার্স, স্টোলেন আর্টিকেলস, প্যাচড ক্লোথস, এই সবগুলোতেই দেখো প্যাচড ক্লথস, এই সবগুলোতেই দেখো আমরা কিন্তু একটা একটা করে পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি এবং এগুলো সব কি এক একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এই ভার্বগুলোর পাস্ট পার্টিসিপল ফর্মগুলো কি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে।
টু ফর্ম পারফেক্ট টেন্স, পারফেক্ট ইনফিনিটিভস, পারফেক্ট পার্টিসিপলস অ্যান্ড প্যাসিভ ভয়েস, এগুলো করার জন্য আমরা কি করি, পাস্ট পার্টিসিপলটা ব্যবহার করি। যেমন হ্যাভিং গট দ্য নিউজ হি স্টার্টেড ফর হোম, তাহলে সে নিউজটা পাওয়া মাত্রই কি করলো, বাসার দিকে রওনা দিল। দ্য বুক ওয়াজ স্টোলেন, বইটা চুরি হয়ে গেল, তাহলে এখানে আমরা প্যাসিভ হিসেবে স্টোলেন ব্যবহার করেছি। এই স্টোলেনটাই হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। তারপর আরো কিছু ব্যবহার আছে, যেমন প্লুরাল কমন নাউন হিসেবে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। কেমন, উই শুড হ্যাভ সিম্প্যাথি ফর দ্য অপ্রেসড, তাহলে এই অপ্রেসডটা দিয়ে সমাজের সকল শোষিত অত্যাচারিত মানুষের কথা বলা হচ্ছে এবং প্লুরাল কমন নাউন হিসেবে বেসিকলি এখানে আমরা এই পার্টিসিপলটা ব্যবহার করেছি। অ্যাজ ডিগ্রি অফ কম্প্যারিজন, অর্থাৎ কম্প্যারিজনের ডিগ্রি হিসেবে আমরা কি করছি, পাস্ট পার্টিসিপল ব্যবহার করছি। যেমন হি ইজ মোর অ্যানয়েড দেন হিজ ব্রাদার, সে তার ভাইয়ের থেকেও বেশি বিরক্ত, তাহলে এখানে এই অ্যানয়েডটা হচ্ছে কি আমরা একটা ডিগ্রি অফ কম্প্যারিজন বা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, অ্যাডজেক্টিভের ডিগ্রি হিসেবে। তারপর যদি দেখো ইন প্লেস অফ সাবজেক্ট প্লাস প্যাসিভ ভার্ব, অর্থাৎ অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ আ কার আই লেফট মাই বেড, তাহলে এখানে আমরা এই অ্যাওয়েকেন্ডটা হচ্ছে ব্যবহার করছি কি পাস্ট পার্টিসিপল হিসেবে। এখন আমরা চলে আসি আমাদের লাস্ট ধরনের পার্টিসিপল, সেটা কি পারফেক্ট পার্টিসিপলে। পারফেক্ট পার্টিসিপলের স্ট্রাকচারটা কি, হ্যাভিং এর সাথে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। সো ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং যুক্ত হবার পর যদি তা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তাকেই আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। যেমন হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন, তাকে ভুলে গিয়ে আমি ক্যাবিনের বাইরে চলে গেলাম, এই হ্যাভিং ফরগটেনটাই হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। সো চলো পারফেক্ট পার্টিসিপলের ব্যবহারগুলো দেখি। সম্পূর্ণ দুটি কাজের মধ্যে বিরতি থাকলো, অর্থাৎ দুটো কাজই হয়ে গেছে কিন্তু তাদের মধ্যে গ্যাপ ছিল, এটা বোঝানোর জন্য আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করি। যেমন হ্যাভিং গট নো আনসার ফ্রম হিম ফর আ লং টাইম আই স্টপড রাইটিং টু হিম, এই হ্যাভিং গটটা হচ্ছে আমার পারফেক্ট পার্টিসিপল। অতীতে সংঘটিত দুটো কাজের মধ্যে যে কাজটি ব্যাপক সময় ধরে চলছিল সেটা বোঝাতে আমরা পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। যেমন হ্যাভিং বিন আ টিচার ফর আ লং টাইম হি ওয়াজ ফিট টু বিকাম আ হেডমাস্টার, অর্থাৎ সে অনেক দিন ধরে একজন শিক্ষক থাকার কারণে একজন প্রধান শিক্ষক হওয়ার জন্য একদম যোগ্য ছিলেন। তাহলে দেখো দুটি কাজের মধ্যে যে কাজটি ব্যাপক সময় ধরে চলছিল, তাহলে তিনি অনেক লম্বা সময় ধরে টিচার ছিলেন, এটা আমরা হ্যাভিং বিন এই পারফেক্ট পার্টিসিপলটা দিয়ে বুঝিয়েছি। তারপর একটু আমরা একটা নতুন টপিক শিখব, সেটা হচ্ছে মিসরিলেটেড পার্টিসিপলস, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি পার্টিসিপলস যেই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে তাকে সেন্টেন্সে ব্যবহার করতে হয়, অর্থাৎ যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করবে সেটাকে সেন্টেন্সে অবশ্যই ব্যবহার করতে হবে এবং প্রপারলি ব্যবহার করতে হবে, জায়গা মতো বসাতে হবে, না করলে তখন তা মিসরিলেটেড হয় এবং সেন্টেন্সটা ভুল হয়। আমরা দুটো উদাহরণ দেখব। ফার্স্ট অফ অল, লয়টারিং ইন দ্য ক্যাম্পাস দ্য হেডমাস্টার ডাজ নট লাইক দ্য স্টুডেন্টস, তাহলে এটা দেখো এখানে এরকম একটা অর্থ প্রকাশ করছে না যে হেডমাস্টার নিজেই হচ্ছে ক্যাম্পাসে ঘোরাফেরা করছেন, লয়টার করছেন উদ্দেশ্যহীনভাবে এবং এই কারণে তিনি স্টুডেন্টদেরকে পছন্দ করেন না। এটা কারেক্টটা হবে কি, দ্য হেডমাস্টার ডাজ নট লাইক স্টুডেন্টস লয়টারিং ইন দ্য ক্যাম্পাস, তাহলে হেডমাস্টার স্টুডেন্টরা যে উদ্দেশ্যহীনভাবে ক্যাম্পাসে ঘোরাফেরা করে এটা পছন্দ করেন না, তাহলে এই লয়টারিংটা হচ্ছে কি আমাদের একটা প্রেজেন্ট পার্টিসিপল। তারপরে মেড ইন বাংলাদেশ দ্য শার্ট ইজ ফাইন, তাহলে এখানে বলছি যে বাংলাদেশে তৈরি শার্টটা ফাইন, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না আসলে যে এই মেডটা যেটা আমাদের একটা পাস্ট পার্টিসিপল এটা আসলে কি বোঝাচ্ছে বা আমাদের আসলে এটা কোন নাউনকে কোয়ালিফাই করছে। সো আমরা যখন বলছি দ্য শার্ট মেড ইন বাংলাদেশ ইজ ফাইন, তখন কিন্তু এটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে যেই শার্টটা বাংলাদেশে তৈরি সেটা ঠিক আছে। সো এখানে মিসরিলেটেড পার্টিসিপলস করা যাবে না, খুবই প্রপারলি জায়গা মতো বসাতে হবে। তো অর্থাৎ তুমি যে নাউনটার সাথে কোয়ালিফাই করছো বা প্রোনাউনকে কোয়ালিফাই করছো তার কাছাকাছি বসাতে হবে আমাদের পার্টিসিপলসকে। আমরা আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা বলছি যে পার্টিসিপল যুক্ত অংশে নাউন বা প্রোনাউন না থাকলে দ্বিতীয় ভার্বের সাবজেক্টের অন্তর্ভুক্ত ধরা হয়। এটা একদম সহজ, উদাহরণটা দেখলে বুঝবে। আমরা বলছি স্টাং বাই দ্য কোয়ার্ম অফ কনসিয়েন্স দ্য ওল্ড ম্যান সাবমিটেড হিমসেলফ টু গড, তাহলে এখানে মূলত এই প্রথম অংশটা দিয়ে বোঝানো হচ্ছে যে হঠাৎ করে বিবেক জাগ্রত হওয়ায় বৃদ্ধ লোকটা তার ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দিলেন। এখানে দেখো প্রথম অংশটাতে কিন্তু যেখানে পার্টিসিপল স্টাংটা আছে এই জায়গাতে কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নেই, এই কারণে দ্বিতীয় অংশের যে নাউনটা আছে দ্য ওল্ড ম্যান একেই আমরা প্রধান নাউন বলে ধরে নিচ্ছি, অর্থাৎ স্টাংয়ের নাউন বলেও ধরে নিচ্ছি। তাহলে এটাই কিন্তু ছিল আমাদের লাস্ট একটা পয়েন্ট এবং এর মাধ্যমে আমরা পার্টিসিপল নিয়ে একটা বিস্তারিত আলোচনা শিখে ফেললাম। আমি আশা করি তোমরা সবাই পার্টিসিপল বুঝে থাকলে এখন আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে শুরু করি।
সো আমাদের কি করতে হবে, প্রথমে এই পার্টিসিপলগুলো বসাতে হবে, অর্থাৎ একটু সেন্টেন্সগুলো পড়ে পড়ে সঠিক কোন পার্টিসিপলটা কোথায় বসবে সেটা আমরা বসাবো। সো প্রথমেই বলেছে দ্য বয় ড্যাশ ইন অ্যান অলমোস্ট কোলাপসিং স্টেট, এখানে বসবে রেস্কিউ ভার্বটা। ড্যাশ অ্যাওয়েক বাই দ্য সাউন্ড অফ চপিং আই লেফট দ্য বেড। ড্যাশ নো আনসার ফ্রম হিম ফর আ লং টাইম আই স্টপড রাইটিং টু হিম, এবং ডিতে আছে ড্যাশ স্লেন্ডার ডেলা মাস্টার দ্য আর্ট। তাহলে এগুলোর বেশিরভাগ কিন্তু আমরা ক্লাসেই পড়েছি, তুমি ভিডিওটা পজ করে একটু তোমার সঠিক উত্তরটা লিখে ফেলো, তারপরে আমরা একসাথে উত্তরগুলো মিলিয়ে নেব। আমি আশা করি অলরেডি তুমি উত্তরটা লিখেছো। চলো আমরা আসল উত্তরগুলো মিলাই। প্রথম উত্তরটা হবে দ্য বয় ড্যাশ ইন অ্যান অলমোস্ট কোলাপসিং স্টেট। সো এখানে বসাতে পারি আমরা দ্য বয় ওয়াজ রেস্কিউড ইন অ্যান অলমোস্ট কোলাপসিং স্টেট, অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে হবে। তারপরে অ্যাওয়েকেন্ড বাই দ্য সাউন্ড অফ চপিং আই লেফট দ্য বেড। সিতে হবে হ্যাভিং গট নো আনসার ফ্রম হিম ফর আ লং টাইম আই স্টপড রাইটিং টু হিম, এবং ডিতে হবে বিইং স্লেন্ডার ডেলা মাস্টার দ্য আর্ট। তাহলে আনসারসও আমরা একটু মিলিয়ে নিই, was rescued, awakened, having got এবং being, এগুলি হচ্ছে কারেক্ট আনসার। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং ইন দিস ক্লাস উইথ মি। হোপফুলি তোমরা জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভস 3 ধরনের ভার্বালসই খুব ভালো করে বুঝেছো। কোনোটা না বুঝে থাকলে সেই ক্লাসটা কিন্তু আরেকবার করে ফেলতে পারো। এর পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা ইংলিশ গ্রামার টপিক নিয়ে আলোচনা করব। আইল সি ইউ ইন দ্যাট ক্লাস। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ মি ইন দিস ক্লাস।